মমতা ব্যানার্জি বলছেন যে এটা অধিকার কেড়ে নেওয়ার আইন, অ্যাপ্লাই করলেই নাগরিকত্ব চলে যাবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। স্ট্রং প্রতিবাদ করব বলছেন মমতা ব্যানার্জি। এটা 2024-এ বলছে। 2024-এ ওনার রান্নার উপকরণ আলাদা, ওনার মাল মশলা শাকসবজি ডিম ভাত আলাদা রান্নার উপকরণ, আর 2021-এ ছিল আলাদা, 19-এও ছিল আলাদা। তখন শুধু মুসলমানদের ভয় দেখাচ্ছিল, কে চি চি মুসলিম এলাকায় মাথায় কাপড় দিয়ে, এবং এমনভাবে মুসলমানদের ভয় দেখিয়ে এক্ষুনি বেরিয়ে গেল ভারত থেকে। তো মুসলমানরা গেল 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 রফ তুলেছিল, তখন কিন্তু হিন্দুরা তো রফ তুলেনি, রফ তুলেছিলাম। তুলতে তারা আতঙ্কিত হয়ে গিয়ে, তারা তো দুধেল গাই, প্রচুর বুদ্ধি তাদের। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে প্রায় 50 কোটি টাকারও বেশি রেলের সম্পত্তি পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল। কত লোক মারাও গেল, তো কিছু ভারতবর্ষ অন্য জায়গাও মারা গেছে। একটা সাম্প্রদায়িক আবহ তৈরি করলো। দিদি করেছিলেন, কারণ 21 সালে ইলেকশনে ভোটের জন্য সমস্ত মুসলমানদের একটা এই কুঠুরির মধ্যে ঢোকানো দরকার ছিল। সে কুঠুরির নাম হচ্ছে তৃণমূলের কুঠুরি। ঢুকিয়ে দিয়েছে, ভোট পেয়ে গেছে, লাভ হয়ে গেছে। তারপরে মুসলমান সমাজে আমাদের মতো কিছু শয়তান আছে, তারা মুসলমান সমাজে একটা অংশকে একটু বুঝিয়ে দিয়েছে, আরে না রে ভাই, এরকম কোনো ব্যাপারই নয়, এটা এনআরসি নয়, এনআরসির মধ্যে বিতরণের প্রশ্ন আছে। যদি কোনো ভারতীয় নাগরিক সে না হয় এনআরসির মধ্যে, যেটা আসামে দেখেছি আমরা, কিন্তু সিএ এর মধ্যে বিতরণের প্রশ্নই নেই। ধরুন আমি আর আপনার যে ক্যামেরাম্যান, এই দুজন ভারতীয়। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, তাই না? তা আপনি বাংলাদেশ থেকে এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর আগে। আপনাকে কোনো হুমকি টুমকি দিয়েছিল নাকি? চলে এসছেন ধরুন, হুমকি টুমকি দিয়েছিল বা কিছু একটা ভালো লাগেনি আপনার বাংলাদেশের মন্দির টন্দিরে ঝামেলা হচ্ছে, ওইসব দুর্গা পুজো ঠিকমতো করতে পারছেন না, ভালো লাগছে না। আপনার বাপ ঠাকুরদাদের আসার সুযোগ ছিল, আসেনি। আপনার মনে হয় আমি আমার বাবা আসল যে মাতৃভূমি ভারতবর্ষ, তো আসল ভূখণ্ড আপনার ভূখণ্ড ভারতবর্ষ, তো আসলে আপনার কোনো বাবা ঠাকুর দ্বারা তারা ভাগটাক সময় তারা নিজের ওই অংশেই রয়ে গেছে, না চলে আসতে পারতো, আসেনি, ভালোবেসেছিল, তারা দেশটাকে ভালোবেসেছিল। পাকিস্তানে যেসব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়ে গেছে, তারা পাকিস্তানকে সীমাহীন ভালোবেসেছে, যে আমার শিকড়, আমার মাটি, আমার আকাশ, আমার বাড়ি, আমার অস্তিত্ব, আমার পরিচয়, আমি মরে গেলেও ছাড়বো না। বাংলাদেশে যে লোকগুলো রয়ে গেল, 28% মতো হিন্দুর মধ্যে 22% থেকে গেল, 6% মাত্র এসেছিল। আমরা জানি যে 1941-42 সালে 28% হিন্দু ছিল। কোথায়? বাংলাদেশে। 1951 সালে, 10 বছর পর, মানে ভারত ভাগের পর, সেটা হয়েছিল কত? 18%, অর্থাৎ মাত্র না 22%, মাত্র 6% চলে এসেছিল, মাত্র 6%, 22% হয়ে গিয়েছিল। বাংলাদেশের কথা বলছি, মানে আপনার বাবা কাকারা তাই ছিল আর কি। না না, আমি এই দেশে, ওই দেশে আপনাকে ওই দেশে পাঠিয়ে দেবো, কথার কথা বলছেন। হ্যাঁ, ঘটিও তো খুব ভালো না, আপনাকে কে দিয়ে একটু পরীক্ষা করে দেখতে হবে, ছাড়বো না আপনাকে। তো যাই কি, তো আপনি এলেন, আসার পর কবে এসছেন আপনি? আপনি ধরুন 2024 সালে 14 সালের 31শে ডিসেম্বর আগে এসেছেন। তো আপনি এসে কী করেছেন? আপনাকে ওই সেই উত্তর 24 পরগনা সব আছে না, তৃণমূলের নেত্রী, সে বলছিল, এই জাকিরের কাছে যাবে যারা বাংলাদেশের লোকজন আছো, তোমাদের আধার টাধার সব জাকির করে দেবে। আচ্ছা, ওটা বৈধ করা? অবৈধ করা তো। তাহলে প্রচুর লোক মানে এখানে টিকে থাকার জন্য সুস্থ পথে করেনি, আবার অসুস্থ পথে আধার ভোটার তৈরি করেছে। 21 আর 24 মধ্যে তফাৎ আছে। আগে শুধু মুসলমানদের ভয় দেখানো হচ্ছিল, কিন্তু মুসলমানরা সবাই ভয় পাচ্ছে না, একটা অংশ এখনো ভয় আছে। আমাকে প্রচুর মুসলমান জিজ্ঞেস করে যে দাদা আমাদের তাড়িয়ে দেবেন তো সিএ করে। আমরা সিএ করে যদি একটা বৈধ ভারতীয় মুসলমানকে তাড়ায়, তার লাইবিলিটি আমার। 3.5 কোটি বাঙালি মুসলমান এই পশ্চিমবঙ্গে প্রায় বাস করে, 3.5 কোটি। একটা মুসলমান, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, হাউয়ের মাধ্যমে বলছি, মাধ্যমে বলছি, একটা মুসলমানকে যদি সিএ ক্ষতিগ্রস্ত করে, ভারতীয় নাগরিক মুসলমানদের বলছি, আমি বাইরের মুসলমানদের বলছি না, তার দায় আমার 1 লাখ, কাজী মাসুদ আক্তার, আমি রায়বল থাকবো বলছি। পুরো মিথ্যাচার একদম। না বলেনি, এতদিন ধরে মুসলমানদের ভয় দেখেছে, এখন দেখছে যে হিন্দু ভোটটাকেও হাত করতে হবে, তাই হিন্দুদের ভয় দেখানো শুরু করেছে। এই দেবাশিস কি বললেন সেনগুপ্তরে, কি এর মৃত্যুর পিছনে এটা কারণ, এই আতঙ্ক। কি ভয়, কিরম ভয়? বলা হচ্ছে ওপার বাংলা থেকে আসা লোকেরা যদি এই আবেদনটা করে, সিএ এর জন্য আবেদনটা করে,
তখন তাকে অনেক কিছু স্যালেন্ডার করতে হবে, যা কাগজপত্র আছে, কিছু কাগজপত্র বৈধ, কিছু কাগজপত্র অবৈধ হতে পারে, কারণ আসারই তো অবৈধভাবে আছে। তাহলে এইটাতে কাউকে এমন অনেক হবে যাতে সিএ দেওয়া হবে না, কাগজপত্রই নেই, সেটাই নেই, অনেকে সিএ সার্টিফিকেট দেওয়া হবে না, কিন্তু ওই কমিটির কাছে ধরা পড়ে যাবে সব অবৈধ। ধরা পড়ে গেলে তাদের সিজ করে নেওয়া হবে, তাদের আধার কার্ড ভোটার কার্ড যেটা অবৈধ হবে তাদের কাছে আছে, সিজ করে নেওয়ার পর তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেবে। ভালো করে শুনে নাও। এবং তারা বঞ্চিত হবে। মাননীয় অনেক শ্রী আছে, কন্যাশ্রী, যুবশ্রী, সব কিছু শ্রী আছে না, প্রকল্প আছে। আবার ওই স্বাস্থ্যসাথী কী সব সাথী আছে, ক্ষতি নেই, সাথী আছে। আরও যে ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, আরও সব সরস্বতী ভাণ্ডার, দুর্গার ভাণ্ডার কী সব করতে চলেছে, এইসব ভাণ্ডার, শ্রী, সাথী, এই তিনটে থেকে বঞ্চিত হবে তারা। তাই আপনারা ওই সিএ এর আবেদন করবেন না, মাননীয় একটা চেতাবনী দিয়েছে। এই চেতাবনী দেওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ কনফিউজ হয়ে গেছে, যাবো কি যাব না, তাই তো, পাবো কি পাবো না, খাবো কি খাবো না, যেতে পারি কিন্তু কেন যাব, এই কনফিউশন তৈরি করাটা ক্রেডিট মাননীয় এটা করতে খুব ভালোবাসেন। আমি পরিষ্কার বলছি, দেবাশিস সেনগুপ্ত এইরকম কনফিউশন তৈরি না করলে, তার নিশ্চয়ই কোথাও প্রবলেম আছে, কনফিউশন তৈরি না করলে, যদি তিনি সত্যিই কায়ের জন্য সিএর জন্য আত্মহত্যা করে থাকেন, সে কখনো আত্মহত্যা করতো না। মাননীয় এই কনফিউশন, এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী বলছেন, ঘুরিয়ে আসছে তো। যদি সত্যি করে সিএ এর জন্য মারা যেয়ে থাকে, আত্মহত্যা করে থাকে, আমি জানি না কারা দাবি করছে, পরিবার দাবি করছে, সেই দাবির কতটা যথার্থতা আছে, নাকি তারা ওই বর্তমান শাসক দল করে নাকি এটা বলে কোণঠাসা করার জন্য একটা রাজনৈতিক হুল্লোড় তৈরি করতে চাইছে নাকি, মানে শাসক, মানে কেন্দ্রের শাসক বিজেপি যারা সিএ করেছে তাদেরকে চেতাবনী দেওয়ার একটা চেষ্টা হলো নাকি, নাকি বলতে চাইলাম যে এই সিএ করে নরেন্দ্র মোদী সরকার হিন্দুদের শত্রুতা করছে, তাদের আত্মহত্যা পরিচিত করছে, এইটা বলার একটা নতুন মানদণ্ড হয়ে গেল না তো। হয়তো দেখা যাবে আত্মহত্যা করছে অন্য কারণে, আর পরিবারের লোক তারা হয়তো শাসক দলের অনুগামী, তাদের শেখানো হচ্ছে এই সাথে ওইটা লাগিয়ে দাও, পাঞ্চ করে দাও, তোমাদের কিছু সুন্দর কিছু দিয়ে দেওয়া হবে। এটা হতে পারে, নাও পারে, আমি অনুমান করছি। আর হতে পারে এটা যে সিএ এর জন্য সে মারা যায়নি, অন্য কারণে মারা গেছে। আবার হতে পারে সে সিএ এর আতঙ্কে মারা গেছে। যদি সিএ এর আতঙ্কে মারা যায়, এর দায় কিন্তু মাননীয়কে কিছুটা হলেও নিতে হবে, কারণ আমি নিশ্চিত সিএ এর মাধ্যমে কাউকে সরানোর জায়গা নেই। যদি সিএ এর মাধ্যমে মানুষের নাগরিকত্ব চলে যেত, কখনো দিল্লি সরকার যারা হিন্দু ভোটের কথা মাথায় রাখে, তারা হিন্দু ভোটের কথা মাথায় রেখে এই কাজ করতো না। অর্থাৎ বলছেন যে এই মৃত্যুর দায় কেন্দ্র সরকারের কোনোভাবেই নেই, বরং মমতা ব্যানার্জির আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দায় থাকতে পারে, কারণ তিনি ম্যানিপুলেট করেছেন সিএ নিয়ে। সিএ নিয়ে মানুষকে, মুসলমানদেরকে 21 সালে রীতিমতো ভয় দেখিয়েছে, তারা আক্রমণাত্মক হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে, তারা মারপিট করেছে, তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, ট্রেন পুড়িয়ে দিয়েছে, সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করেছে। শুধু বাংলায় না, ভারতে অন্যান্য জায়গায় হয়েছে, বাংলায় ভয়ঙ্করভাবে হয়েছে, এবং তার ফসল তিনি বাড়িতে তুলেছেন ভোটের মাধ্যমে, বিধানসভা ইলেকশনের মাধ্যমে। ক্লিয়ার? এখন দেখছে মুসলমানদের একটা অংশ সচেতন হয়ে গেছে। আমি যেটা আগে বলেছি, আমাদের মতো শয়তানদের জন্য, আমাদের মতো আরও কি শয়তান লোকে সচেতন করে দিয়েছে, চোখ খুলে দিয়েছে। তাই এখন হিন্দু ভোটটা তো লাগবে। হিন্দু ভোটটা যদি সিএর আশীর্বাদ নিয়ে সব একদিকে চলে যায় মুশকিল। তাই হিন্দুদের সমাজের মধ্যে, হিন্দু সমাজের মধ্যে সেখানে তো কিছু অসচেতন সেকশন আছে, তাদেরকে বিভ্রান্ত করার দায়টা মাননীয় নিয়েছেন। উনি তো আল্লাহর কসম বলেন, প্রায় আল্লাহর কসম, মানে উনি একটা অন্য ধর্মে বিলং করেন, ইসলাম ধর্মের প্রতি তার ন্যূনতম বিশ্বাস নেই। যে ধর্মের প্রতি বিশ্বাস নেই, সেই ধর্মের যিনি প্রধান আল্লাহ, তার কসমকে তিনি রাস্তাঘাটে চলাফেরা করেন। স্যার, আরেকটা প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে, এই যে সিএ লাগু 2019-এ পাশ হলো, 2024-এ এসে ঘোষণা হলো লাগু হচ্ছে, কেন? তাহলে কি এটা নির্বাচনী জুমলা? এই প্রশ্নটাও কিন্তু হোক না, আমি তো তারা কেন করছে তো আমি বলতে পারবো না, আমি তার বাইরের লোক, সাধারণ লোক একটা। আমি পরিষ্কার বলছি, কি মনে করেন? আমি আমার মনে করাটা বলছি, সিএএ যদি বেআইনি হয়ে থাকে, উনি বলছেন বেআইনি, ভারতের গণতান্ত্রিক বলছেন, আরে অগণতান্ত্রিক সংবিধান বিরোধী বলছেন উনি, এটা অনেকেই সংবিধান বিরোধী বলছে। আমি মাননীয়াকে বলছি, সংবিধান বিরোধী কাজ যখন পার্লামেন্টে তোলা হয়েছিল 2019 সালে, যখন বিলটা পাস হলো,
লোকসভা এবং রাজ্যসভায়, তখন আপনার যারা সাংসদ তারা অনুপস্থিত ছিল কেন? উত্তর দিন। তারপরে যখন পাশ হয়ে গিয়ে সিলমোহর দিয়ে দিল, রাজ্যসভায় লোকসভা হয়ে রাষ্ট্রপতি যখন সিলমোহর দিয়ে দিল, আইন হয়ে গেল, ল অফ দ্য ল্যান্ড হয়ে গেল, তখন আপনি সুপ্রিম কোর্টে গেলেন না কেন? আইনের চূড়ান্ত ব্যাখ্যা দাতা হচ্ছে সুপ্রিম কোর্ট, সেখান থেকে রেমেডি পেতে পারতেন।